এই দেখো বন্ধুরা, তুলসী গাছটা কত সুন্দর হয়েছে এই টবটার ওপরে। পেছনে ছিল খুব জল পড়তো, মানে জল জমে পচে যাবে বলে ওখানে তুলে রেখেছি। আর এই দেখো এনা আমাকে ডাকছে যে দেখো কে এসছে, ওর বাল বাচ্চা সব নিয়ে। তো আওয়াজ শুনতে পাচ্ছ কীরকম জোরে আর চিৎকার করছে। ওই দূরে দুটো টুনটুনি, ওই দেখো দেখতে পাচ্ছ। আর একটা তো দেখেছিলে আমার ঘরের দরজার সামনে, মানে মরে গেছিলো, বৃষ্টি হচ্ছিলো তখন খুব। তো যাই হোক, ওটাকে আমার হাজব্যান্ড ফেলে দিয়েছে। আর এই দেখো দুখানা টুকটুক করে বসে আছে। আর এই মহারানী এইখানে এসছে, নিয়ে এসছি আমার বাল বাচ্চা, তোমরা এবার খাবার দাও ওকে। আমি আর হেনা দুজন নাই এই চুটকি রানীকে ভীষণ ভালোবাসি, কিন্তু চুটকি রানী আমাদের ভালোবাসার দাম একটুও দেয় না। ওর বাবা বলছে যে এই গলিটার ভেতরে প্রচুর নোংরা, ও কী করেছে মুখে করে পলিথিন, অনেকেই আছে না মাছের কাটা কোটা পলিথিনের মধ্যে ফেলে, সেইগুলো সমস্ত নিয়ে এসে আমাদের বাড়িতে জড়ো করছে। তোর বাবা বকা দিচ্ছে, যে বলছে দেখো ওকে ভালোবাসলে কী হবে, ও ভালোবাসা বোঝে না, ও কিন্তু নোংরা এনে রাখে। আর ওখান থেকে কি বলতো সারাটা জায়গায় ছড়িয়ে যায়। তাই আমি বলছি তুই, মানে তোকে যে এত ভালোবাসি, তুই কেন এরকম নোংরাগুলো মুখে করে আনিস। ওকে আর বোঝে তো না। তো যাই হোক, অনেকক্ষণ ওখানে থাকলাম, হেনা কাজকর্ম করলো, গল্পগুজব করে তারপরে কিন্তু এসছি এবার আমি রুটি বানাতে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে কিন্তু সকাল থেকে একদম তোমাদের সাথে অনেক কাজ তো শেয়ার করবই। আমার মেয়ের যখন 1.5 থেকে 2 বছর বয়স, মানে একটু খেতে শিখেছে, তখন থেকে কিন্তু আমি একটা করে রুটি খাওয়াতাম আমার মেয়েকে। রুটিটাকে একটু ধুয়ে নিয়ে তারপর কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে রাখতাম, আর সেটাকেই চটকে আমি খাইয়ে দিতাম। অনেক চেষ্টা করেছিলাম মেয়েকে রুটি খাওয়ানোর, যে মেয়ে যেন রুটিটা খেতে ভালোবাসে। কারণ আমার শ্বশুরবাড়ির লোকরা কিন্তু সবাই রুটি খেতে ভীষণ ভালোবাসে। মানে রাতে ওদের মানে যত রকম অনুষ্ঠান আয়োজন হোক না কেন, মানে ওদের বাড়িতে, তো ওরা কিন্তু নিজেরা রুটি খাবে, এতটাই ওরা রুটি খেতে সবাই ভালোবাসে। কিন্তু আমার মেয়ে হয়েছে আমার মতন, আমি যেরকম একদমই রুটি খেতে ভালোবাসতাম না। আর এই শিব ঠাকুরকে বলে নেই, দেখো শিব ঠাকুর মাথার মধ্যে কলকে ফুল না দিয়ে কাঠচাপা ফুল, এই ফুলটা আমার গাছে ফুটেছে, খুব ভালোভাবে ফোটে না জানো তো, এরকম মানে মুখ বুজে থাকে। তো কানে গোজা ছিল, তো আমি আবার তার কানে গুজেই দিলাম। এও কিন্তু বেশ রসিক টাইপের আছে। আমি কপাল থেকে যদি একটা টিপ আমার খুলে ওর কপালে আমি দিয়ে দিই না, ও কী করে জানো তো, ও কিন্তু সেই টিপটা পরেই সারাক্ষণ থেকে যাবে, ঘুরে এদিকে এঘর ওঘর করতেই থাকবে, ও কিন্তু আর খোলে না। আর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, মানে বিয়ের পর এই মেয়েলিপানা আমার বর কী করেছিল। আর বন্ধুরা, আমি কিন্তু পায়েস একটুখানি মানে অল্প আর খেয়েছি হচ্ছে আম দিয়ে, আমি কিন্তু পান্তুয়া খাইনি। আর ওটা পান্তুয়াও আনেনি, ও এনেছে ওটা হচ্ছে গোলাপ জামুন। আর গোলাপ জামুন আমি একদম পছন্দ করি না। আর আমার হাজব্যান্ডকে আমি শিখিয়ে দিই, দোকানে গেলে বলবে পান্তুয়া পান্তুয়া, ও বলে আমি মানে দোকানে যেতে যেতেও ভুলে যায়, ও শুধু বলে ফেলবে গোলাপ জামুন। কারণ ওদের ক্যান্টিনে তো গোলাপ জামুন বিক্রি হয়, ওটা বলতে না। আর শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, তো ওটাই বলে ফেলে। আর পান্তুয়া আর গোলাপ জামুন দুটো কিন্তু আলাদা, তোমরা কি জানো বন্ধুরা? একটার ভেতরে হচ্ছে নর্মাল যেরকম মিষ্টি থাকে সেরকম হয় মানে পান্তুয়ার, আর গোলাপ জামুনের ভেতরটা কিন্তু গোলাপের মতন হালকা পিঙ্ক পিঙ্ক কালার হয়। ওই পিঙ্ক কালারের জন্য আমার ভালো লাগে না ওটা খেতে। তো যাই হোক, আজকে কিন্তু সকাল থেকে প্রচুর কাজ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু আমার সাথেই থেকো বন্ধুরা, স্কিপ করো না। আর বলছি সেই মজার কথাটা, আমাকে যখন প্রথম কোয়ার্টারে নিয়ে গেছিলো, তখন জানো তো পুরো আনপ্ল্যানিংভাবে কিন্তু যাওয়া, কোনো প্ল্যানিং করে যে যাওয়া আমাকে নিয়ে যাবে এইরকম কোনো ইচ্ছা তো ছিল না। হঠাৎ করে একটা সিচুয়েশন এমন তৈরি হয়েছিল, তখন ও আমাকে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাতে ও ফ্যামিলি পারমিশন পেয়েছিল, কিন্তু ফ্যামিলি কোয়ার্টার পায়নি। ফ্যামিলি পারমিশন মানে ও সিভিলে ঘর ভাড়া নিয়ে ফ্যামিলিকে রাখতে পারবে, ও মানে সিভিল থেকে এসে ও ডিউটিটা করতে পারবে, এটার জন্য কিন্তু একটা পারমিশনের দরকার হয়। তো সেটা ও পেয়ে গেছিলো। যাই হোক, ও একটা ঘর ভাড়া তো ঠিক করে রেখে এসেছিলো আমার জন্য। আর রাজস্থানে তোমাদেরকে বলে নিই, মানে আমরা যেখানে ছিলাম মানে জয়সলমীর, এখন হয়তো বদলে গেছে পরিবেশ, কিন্তু তখন এরকম ছিল যে প্রচুর বাড়ি মানে খালি, মানে ভাড়া কেউ থাকে না ওখানে, খুব কম, আর বালি আর বালি, মরুভূমি। আর অনেকটা দূর গেলে দেখতে পাবে বেশ অনেকগুলো বাড়ি, মানে একটা পাড়া মতন, আবার কিছুটা গেলে ফাঁকা। তো ওখানে ভাড়া কেউ থাকে না, মানে বিল্ডিং বানিয়ে রেখেছে পাথরের তৈরি বিল্ডিংয়ে, আমাদের তো ইট, ওখানে পাথর দিয়ে তৈরি। এরকম প্রচুর বিল্ডিং কিন্তু খালি পড়ে থাকে, লোকজন থাকে না। ওই হয়তো 500 600 কি 1000 টাকা দিলে কিন্তু ঘর ভাড়া তোমরা আরামসে বিশাল একটা বাড়ি পেয়ে যাবে।
তো ওই রকম একটা বাড়িতে ভাড়া নেওয়া হয়েছিল। তো আমাদের জন্য দুটো ঘর নেওয়া হয়েছিল, আর আমরা যেই ঘরে ছিলাম তার পাশের ঘরে ভাড়া ছিল একটা বাঙালি। ওরা কুচবিহার না জলপাইগুড়ি এরকম বাঙালি ছিল ওখানকার। তবে ওদের হাজব্যান্ড কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে জব করতো না, ওরা সিভিলেই থাকতো। ওরা মানে ওর হাজব্যান্ড কিছু একটা বিজনেস করতো ওই রাজস্থানে, সেই পারপাসে ছিল। তো ওনার দুটো তখন বাচ্চা ছিল, আর আমার তো বাচ্চা ছিল না, সদ্য আমি বিয়ে করে গিয়েছি, নতুন বউই বলতে গেলে একদমই। তো যাই হোক, ওখানে যাওয়ার পর কী হয়েছে জানো তো, একটা সমস্যা ওখানে আমাদের হতো, আমি তো কোনোদিন ওরকম শেয়ার করিনি। মানে টয়লেট যে পটি সেটা ছিল কিন্তু একটাই, তো ওরাও যেত আমরাও যেতাম। তো এই জায়গাটা খুব বড় সমস্যা ছিল। তবে আমি মাত্র কিন্তু 2 মাস ছিলাম ওখানে ভাড়া, তারপরে কোয়ার্টার পেয়ে যাই তো চলে যাই। যাই হোক, ওই 2 মাসটাই আমার কাছে অনেক কঠিন ছিল। তো কী হতো, বাইরে যদি দেখবে পটি বা টয়লেট থাকে তখন একটা সমস্যা হয় না, জামা কাপড় ছেড়ে যাওয়ার। তো মানে একটা আলাদা ড্রেস কিন্তু রাখতেই হয়। তো আমার একটা নাইটি ছিল ওরকম রাখা। আমার হাজব্যান্ড কী করেছে একদিন, যে ওই নাইটিটা পরে ও কী করেছে, চলে গেছে বাথরুমে। তো বাথরুমে যাওয়ার পর এবার মানে যা পাশের ঘরের লোক ছিল ওরা কিন্তু ঘুমোচ্ছিল। তো আমার হাজব্যান্ড যখন বাথরুম থেকে বেরোবে সেই মুহূর্তে কী হয়েছে, ওরা সবাই বাইরে চলে এসছে, ঘরের বাইরে। যে আমার হাজব্যান্ড আর কিছুতেই বাইরে বেরোতে পারছে না। আর আমার থেকে কত লম্বা দেখেছো, আমার নাড়িটা মনে হয় ওর হাঁটুর ওপরে উঠে আছে। আর বন্ধুরা দেখো, আমি কাজ করছি আর আরেকজন দেখো শুয়ে শুয়ে সে কিন্তু মোবাইল টিপছে। আমি বললাম তোমার না কাজ আছে, বললে শুয়ে আছো কেন? দিয়ে তাকে বলে আমি আবার চলে আসলাম। আর চলে যাচ্ছিলাম, ভাবলাম আর এক ফাঁক তোমাদের দেখাই। দেখো আমরা মা মেয়ে কাজ করছি, কিন্তু মাকে দিয়ে দিচ্ছে আজকে রান্নার সব দায়িত্ব। আর এখন ঘড়ির কাঁটাতে কটা বাজে বলো তো, এখন কিন্তু প্রায় 11টা মতন বাজে। মাকে বললাম মা তুমিই রান্না করো। মা কিন্তু খুব খুশি, মা রান্না করতে পারলে ভালোবাসে। আর আমি আজকে ইচ্ছে করেই মায়ের ওপরে চাপিয়ে দিয়েছি, কারণ সকাল থেকে আমি তোমাদের সামনে কোনো কাজ করিনি। তো ভাবলাম যে না, এই কাজগুলো আমি করি। আর এই রান্নাটার অবস্থা কী বলো, কত দিন ধরে মানে এটা যে নোংরা ধুলোর একটা স্তর পড়ে আছে। তো আজকে ভাবলাম না, এই সমস্ত সরিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করি। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, দিয়ে তারপরে কী হলো বলো তো, ও তো বাইরে বেরোতে পারছে না, তো কতক্ষণ ওখানে থাকবে। তারপরে বেশ কিছুক্ষণ পরে ও কিন্তু বাইরে বেরিয়ে এসছে, কারণ ওকে আসতেই হবে, বাইরে না বেরিয়ে আসলে তো হবেই না। আর ওদেরকে না আমি বলতেও পারছি না যে তোমরা ঘরে যাও, এটা কি বলা যায়? এটা তো বলাও যায় না। আর তখন বুদ্ধিটা আরোই কম ছিল যে কোনো বাহানা কিছু একটা দিয়ে যে তাদেরকে সরিয়ে বা আমার ঘরে তাদেরকে নিয়ে আসতাম, কিছু একটা করতাম, এই বুদ্ধিটা ছিল না। যেই বাইরে বেরিয়ে এসছে না, ওরা চিৎকার করে উঠেছে, ভয় পেয়ে গেছে যে একটা পুরুষ মানুষ নাইটি পরেছে, মানে বুঝতেই পারেনি যে ওটা আমার হাজব্যান্ড। আর আমি না হেসে ফেলেছি এত জোরে, দিয়ে আমার হাজব্যান্ডও হেসে ফেলেছে। তারপরে যখন ওরা বুঝতে পেরেছে আমার হাজব্যান্ড, দিয়ে ওরাও লজ্জা পেয়ে গেছে, বলছে যে দাদা এরকম কাজ করতে পারে, এ তো আমরা কেউ ধারণাও করতে পারিনি। বুঝেছো, ও কিন্তু এরকম মজার মানুষ একটা। আর ওই দেখো এখন নেমে আসলো নিচে, বলেছে ওর অনেক কাজ আছে, ও কি করবে, মানে চারিপাশে জঙ্গল টঙ্গল ওগুলো পরিষ্কার করবে। হয়তো চলে গেল এতক্ষণ। আসলে সকালবেলায় ও যেতে চেয়েছিল কাজ করতে। আমি বললাম না, খেয়ে তারপরে যাও, না খেয়ে গেলে কি বলো তো, আমি যতই খাবার বানিয়ে রাখি না কেন, হাজার ডাকলেও ও আসবে না কিছুতেই। তা জোর করে যেই খাইয়েছি, বলছে যেই খেয়েছে এখন আমার আলসেমি লেগে গেছে। তো ঘন্টাখানেক ও রেস্ট নিয়ে তারপরে ও কাজে গেল। মা ওদিকে রান্না করছে, এদিকে আমি আমার কাজ করছি, মানে ঘরে 3 জনাই কিন্তু আমরা 3 দিকে ব্যস্ত হয়ে পড়েছি। আর বন্ধুরা, তনুশ্রী আমাকে বলেছে যে ওরা কিন্তু 4 হুইলার কিনেছে, মানে ওর হাজব্যান্ড 4 হুইলার কিনে দিয়েছে, ও স্বপ্ন পূরণ করে দিয়েছে। তো এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় স্বপ্ন না, আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে। তবে আমি জানি না ও মিডিল ক্লাস কিনা, হয়তো মিডিল ক্লাস নয়, আপারই হবে। তো হতে পারে না অনেক সময় যে অনেক লেটে স্বপ্ন পূরণ হয়। তো যাই হোক তনুশ্রী, অনেক অনেক তোমাকে শুভকামনা। গাড়ি চড়ে প্রথম পুজো দিয়ে সমস্ত মনের ইচ্ছে, যেখানে যেখানে যেতে ইচ্ছে করে সমস্ত ঘোরো, কারণ দেরিতে হোক আমাদের জীবনের স্বপ্ন পূরণটাই কিন্তু আসল। সবাই তো আমরা সোনার চামচ নিয়ে জন্মাই না, আমাদের স্বপ্নগুলো পূরণ হতে হয়তো একটু লেট হয়, হোক তাতেই আমরা খুশি, তাই না বন্ধুরা? তো ভীষণ ভালো লেগেছে এই খবরটা যখন ও আমাকে বলেছে, আর তার সাথে বলেছে তুমি আমার বন্ধু, তোমার সাথে তাই শেয়ার করলাম। একদমই তাই, আমি যেমন তোমাদের সাথে সবটা শেয়ার করি, তোমরা প্রত্যেকে তোমাদের সবটা সুখ দুঃখ আমার সাথে সমানভাবে শেয়ার করো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো জানতে পারলে।
আর আমার তো ভালোবাসা করে বিয়ে নয়, আমার দেখাশোনা করে বিয়ে। তো আমার জীবনে হয়তো বিয়ের আগের গল্পগুলো নেই, কিন্তু বিয়ের পরের গল্পগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার সাথে কিন্তু অনন্যা শেয়ার করছে ওর লাভ ম্যারেজ। তো ওর লাভ ম্যারেজ কীভাবে হয়েছে এই গল্পগুলো শুনতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর ওর গল্প শুনে জানতে পারছি ওর কিন্তু ভীষণ ভালো বাড়িতে বিয়ে হয়েছে। আর ওর শাশুড়ি মাও জব করতো, ওর শ্বশুরমশাই জব করতো, ওদের ফ্যামিলির অনেকেই খুব ভালো ভালো জায়গাতে আছে। তো অনন্যা, তুই ভীষণ ভালো একটা বাড়ি ভালো ছেলে, খুব মানে নিজে পছন্দ করেছিস বলে যে কোনো আফসোস থাকে সেটা কিন্তু নেই। অনেকের হয় না যে ভুল ডিসিশন নিয়ে নেয় কম বয়সে, ও কিন্তু তার নেয়নি। তো খুব ভালো। আর কি হলো, কিভাবে বিয়েটা হলো, সেই গল্পগুলোও কিন্তু সম্পূর্ণটা শোনাবি। আমি ওর অপেক্ষায় আছি। আর তোর কমেন্ট হয়তো নিশ্চয়ই আমার অন্যান্য বন্ধুরাও পড়ে। স্বামী ভালো হলে পৃথিবীর আর মানে কেউ যদি খারাপও হয় দেখবে ততটা দুঃখ লাগে না। স্বামী যদি খারাপ হয় আর সবাই ভালো হলেও তাতেও কিন্তু কোনো সুখ আসে না। তো বর্ষা আমাকে বলেছে যে ও অনেকটাই ছোট আমার চাইতে, ওর হাজব্যান্ড ভীষণ ভালো। ওকে মানে ও বলেছে যে স্বামী কম বন্ধু বেশি পেয়েছি। তো এই স্বামী কম বন্ধু পাওয়াটাই কিন্তু জীবনের, সত্যি বলছি যে এত বড় পাওয়া আমাদের থাকে, প্রত্যেকটা মেয়ের মানে চাওয়া থাকে যে এরকম একজন বন্ধু পাওয়া আমাদের কিন্তু ভাগ্যের বিষয়। তো অনেক ভালো থেকো বর্ষা। ওর একটা পুচকু সোনা ছেলে আছে ছোট্ট, তো ওকে নিয়ে ওর হাজব্যান্ড ও ভীষণই সুখে আছে। পরিবারের আর লোকরা হয়তো ওর সাথে নেই, তবুও অনেক সুখী, কারণ ওই মানুষটা ভালো যার সাথে ওর বিয়ে হয়েছে। তো কমেন্ট করো। ও আমাকে বলেছে যে তোমাকে কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করলে আমারও ভীষণ ভালো লাগে তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে। আর এই দেখো এখানে হ্যাঙ্গারগুলো রেখেই দিলাম, আর কিচ্ছু রাখছে না, সব সরিয়ে দিয়েছি। ওই যে জামা কাপড়গুলো দেখতে পেয়েছো ওগুলো সমস্ত কাচা হবে, তবে আজকে আর হবে না, ওটা সকালবেলা মানে কাল সকালে দেবো। হাজব্যান্ডের ওপরে দায়িত্ব ওটা, কাছাকাছি ধোয়া ধাই করতে কী যে ভালোবাসে আমার বর, পাগলা মানে শিব পাগলা লোক যে, কাঁচা ধোয়া দিলে সে পাগলের মতন কিন্তু ধুয়ে নেবে। তো আমি এটা রেখে দিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু ওই পেছনে করছে, ভাবলাম একবার দেখাবো। ভীষণ গায়ে কাদা মাটি মানে মেখে মুখে বসে আছে ওরকম। তা বলছে না দেখিও না। বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আর এই ফাঁকে আমি এটা পরিষ্কার করে নিই। আর এখানে রোদ নেই বলে আসলাম, একটু তো বেলা হয়েছে না, বেলা হলে পরে একটু রোদ থাকে, আবার অনেকটা বেলা হলে আবার রোদ থাকে না। তো আমি বললাম রোদটা যখন নেই তাহলে সেই ফাঁকে একটু টুক করে পরিষ্কারটা করে দিই। আর আমি একটু একটু পোষে কোচে হালকা হালকা রোদ কিন্তু একটু একটু আসছে। আমি বলছি আসিস না রোদ বাবা, একটু পরে আয়, কারণ আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই। পরিষ্কার কারণ করতেই এসেছি, রোদ আসলেও অবশ্যই আমি করব। তো দেখো করে দিয়েছি মোটামুটি ভালোভাবে পরিষ্কারই। আর মা কিন্তু ওপরে রান্না করছে, তারপরে মা পুজো দেবে, মায়ের আজকে অনেক কাজ। তো চলো বন্ধুরা দেখি, আমি স্নান টান করে চলে এসেছি। কী রান্না করেছে দেখাই এক ঝলক তোমাদের। এই দেখো এখানে করেছে কী বলতো, এটা কিন্তু চাল কুমড়োর খোসা বাটা, এই বাটা নয় সরি মানে ভাজা। তোমরা কে কে খেয়েছো, লাউয়ের খোসা ভাজা খেয়েছো, কিন্তু চাল কুমড়োর কি খেয়েছো? আর এই যে মোচা 10 টাকার সস্তার 3 অবস্থা, যাই হোক ভালোই হয়েছে। আর এই দেখো ঝিঙে দিয়ে মুগ ডাল, তোমরা কারা কারা খেয়েছো? দারুণ লাগে বন্ধুরা, যারা ঝিঙে খেতে ভালোবাসো। আমি ইউটিউব দেখে কিন্তু এটা আমি শিখেছিলাম, তারপর থেকে আমি মাঝে মাঝেই খাই। আর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন এসছি বিকেলবেলা। আর মা রান্না করেছিল, তো আমি বলেছিলাম তুমি সব রেখে দাও, কিচ্ছু তোমায় গুছাতে হবে না, সম্পূর্ণ আমি গোছাবো, আমি করব, তুমি অনেক করেছো, এখন এই থেকে আর তোমাকে মানে রান্নার পথে কিচ্ছু করতে হবে না, শুধু ওই সন্ধে পুজোটা দিও। মা থাকার এই কিন্তু ফায়দা। তো সেদিন শিবানীও আমাকে বলেছে যে হ্যাঁ মা মানে আছে যতক্ষণ আর কি মায়ের ভালোবাসা পেয়ে নিই আমি, একদমই তাই। আর শিবানী এটাও বলেছে ওর মার মাত্র 55 বছর বয়স, ওর মা মারা গেছে। তো সত্যি যার মা নেই তাদের অনেকই কষ্ট, মায়ের ভালোবাসা বলে না, মায়ের ভালোবাসা অন্য কারোর সাথে তুলনা হয় না। তবে ঈশ্বরের যা চাওয়া সেটা তো হবেই, তাই মন খারাপ করো না শিবানী, কারণ যেটা চায় ভগবান তার বাইরে আমরা কেউ যেতে পারি না, তাই না বন্ধুরা? আর আজকে মা মোচাটা রান্না করেছে, কি দারুণ যে হয়েছে খেতে, কিন্তু মিষ্টি মিষ্টি একদম এদেশিদের মতন করেছে। মা একটু বেশি চিনি দিয়ে দিয়েছে ওর মধ্যে, কিন্তু খেতে দারুণ হয়েছে। আর এই মোচার কথা আমার মেয়ে শুনে কি বলেছে জানো, বলেছে যে আমি যে এতদিন ছিলাম কই একদিনও তো তুমি মোচা এনে খাওয়াওনি।
তো দেখো আমার মেয়ে কিন্তু একদম বলে না পাতি বাঙালি, ও কিন্তু একদম বাঙালি থালি খেতে পছন্দ করে। আমি বললাম হ্যাঁ সত্যিই তো, তুই 2 মাস ছিলি, আমি তো একদিনও খাওয়াইনি, তুই তো বলিসও নি। বলছে আবার ওর বাবাকে, আমি কেন বলবো, তোমরা কেন আনোনি, আর কি এঁচোড় খাওয়াওনি। আসলে এঁচোড় আমি খুঁজছিলাম, কিন্তু এঁচোড় আমি কিছুতেই পাচ্ছিলাম না। আমি দোকানে দেখেছি যে মানে বাজারে এঁচোড়গুলো হচ্ছে লাল লাল মানে পাকা পাকা টাইপের, ওই এঁচোড় খেতে একদমই ও ভালোবাসবে না, তো সেই কারণে আমি আনিনি। তবে আমাকে কিন্তু মোচার কথাও কখনো বলেনি, আর আমার মানে মাথাতেও কিন্তু ছিল না। আসলে মোচাটা নিয়েছি মা আছে বলে, যে মা বেছে দেবে, মানে আমি একটু ফাঁকিবাজি দেবো, সেই কারণেই কিন্তু আমি মোচাটা নিয়েছিলাম। যাই হোক, এটা শোনার পর আমার খুব মনটা খারাপ হয়ে গেছে, সত্যি তো মেয়েটাকে খাওয়াইনি মোচা। তারপরে হচ্ছে এঁচোড়, এঁচোড় যদি খুঁজতাম না, আমাদের এই বাজারে পাওয়া যায় না, আমাদের কৃষ্ণনগরে আর একটা বাজার আছে পাত্র বাজার, ওখানে গিয়ে খুঁজলে হয়তো পাওয়া যেত। তো যাই হোক, অনেক মানে একটা ভুল হয়ে গেল, এরপরে আসলে আর ভুল করব না, যেখান থেকে খুঁজে বার করে মেয়েকে খাওয়াবো। মেয়েকে যদি জিজ্ঞাসা করি না বাবান কী খেলি, মেয়ে বলছে আর জিজ্ঞাসা করো না, এখানে আর কি খাবো, বলার মতন কিচ্ছু নয়, মানে ডাল আর বলছে ভেন্ডি ভাজা এই সমস্ত দিয়ে খাচ্ছি। যাই হোক বন্ধুরা, সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।